ওপার বাংলা দিকে নজর রাখতেই হচ্ছে। শুরুতে বাংলাদেশে আক্রান্ত সাকিব আল হাসান, জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের বাড়িতে হামলা। কারা হামলা চালালো, কি কারণে হামলা? মাগুরায় সাকিবের বাড়িতে ভাঙচুর, বোমাবাজির অভিযোগ। আরো বিস্তারিত জানার চেষ্টা করব। প্রতিনিধি সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কারা হামলা চালালো, কখন এই হামলা চালানো হয়? ককটেল নিক্ষেপ হচ্ছে। আসবো সান্নিক, তোমাদের আগে ছবিটা একটু দেখাই দর্শকদের। ছবি আপনারা দেখছেন মাগুরায় জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের বাড়িতে হামলা। সাকিব আল হাসান, তার বাড়িতে হামলার অভিযোগ। আওয়ামী লীগের সাকিব আল হাসানের বাসায় হামলা, সাকিব আল হাসানের বাসায় হামলা, ককটেল নিক্ষেপ হচ্ছে, আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। প্রতিনিধি সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কারা হামলা চালালো, কি জানা যাচ্ছে, কখন এই হামলা চালানো হয়? দেখো, কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে। অর্থাৎ যে সাংবাদিক বৈঠক আজকে শেখ হাসিনা নয়াদিল্লি থেকে করলেন, সেই সাংবাদিক বৈঠকের পরেই আমরা দেখেছি সেই সাংবাদিক বৈঠকে সাকিব আল হাসান তিনিও ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। তিনি শ্রীলঙ্কা থেকে সেই সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন বলে জানা যাচ্ছিল। তার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা যখন সামনে আসে তখন জানা যায় যে সাকিব আল হাসানের যে বাড়ি বাংলাদেশে, সেই বাড়িকে লক্ষ্য করে কিছু দুষ্কৃতী পেট্রোল বোমা ছুড়েছে এবং এইভাবে তার বাড়ির উপর আক্রমণ চালানো। মূলত যেটা মনে করা হচ্ছে, এই আওয়ামী লীগ ফের একবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন সেক্ষেত্রে একটা অন্য ইঙ্গিত বাংলাদেশের রাজনীতিতে দিতে পারে। তাই সেই কারণে সাকিব আল হাসান সহ যারা আওয়ামী লীগের একেবারে সামনের সারিতে থাকা নেতা, তাদের বাড়ি বা শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে একটা যাতে ভয়ের পরিবেশ তৈরি করা যায়, সেই কারণে মূলত এই হামলা হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে দুষ্কৃতীরা কারা, তাদের চিহ্নিতকরণের কাজ পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে। তবে কি ব্যবস্থা গ্রহণ পুলিশ করে, কেননা এখন সেখানে নির্বাচিত সরকার রয়েছে, তাই কি ব্যবস্থা গ্রহণ পুলিশ করে সেই দিকে আমাদেরও নজর থাকবে। সান্নিক, এ বিষয়ে জানা যাচ্ছে যখন হামলা চালানো হয় তখন বাড়ির ভেতরে কেউ ছিলেন কিনা? দেখো, সাকিব আল হাসান তিনি নিজে ছিলেন না বলেই জানতে পারা যাচ্ছে, কেননা তিনি আজকে শ্রীলঙ্কায় রয়েছেন। তিনি শ্রীলঙ্কা থেকেই আজকে এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি যোগ দেন। তবে তার বাড়িতে তার পরিজনেরা ছিলেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। তবে কেউ আহত বা কেউ আক্রান্ত হয়েছেন বলে জানা যায়নি, কেউ আহত সেই অর্থে হননি। তবে বাড়ির বাইরে যে ধরনের তাণ্ডব চালানো হলো তাতে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা সাকিব আল হাসান শুধুমাত্র তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদান অনস্বীকার্য। দীর্ঘ সময় ধরে তিনি আইসিসির সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃত ছিলেন, বাংলাদেশ ক্রিকেটকে অনেক আগে নিয়ে গেছে। তাই তার বাড়ির নিরাপত্তার যদি এই ছবিটা থাকে, অন্তত একটা নির্বাচিত সরকারের আমলে এই ছবি দেখতে হয়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে বাংলাদেশে শেখ হাসিনা ডিসেম্বরে তিনি আজকে যে সাংবাদিক সম্মেলন থেকে জানালেন তিনি ফিরতে চান, সেক্ষেত্রে তার সাথে কি ঘটনা ঘটতে পারে সেই একটা ইঙ্গিতই বোধহয় কোথাও গিয়ে দুষ্কৃতীরা দেওয়ার চেষ্টা করছে, তেমনটাই কিন্তু প্রত্যেকে মনে করছেন। ওকে, নজর থাকুক সান্নিক। বেশ, সাকিব আল হাসানের বাসায় হামলা, ককটেল নিক্ষেপ হচ্ছে, আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা। আজ দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আরো একবার আপনাদের জানাই, ডিসেম্বরেই দেশে ফিরবেন তিনি। আজ দিল্লিতে যে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক, সেই বৈঠকেই তিনি জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরবেন। The time December month is our victory month. So I want to go back in the month of December. I cannot stay away while my beloved countrymen are suffering. I may be detained, I may be sent to prison, but fear cannot decide my duty to the people. I want to return because the people deserve security, development, prosperity and peace, and the democracy that gives them rights. My return and the return of the Awami League to the democratic process is not about power. It is about putting Bangladesh back to the right track. আসছি পরের খবরে।
বাংলায় শিল্পে খরা কাটাতে আরও এক পদক্ষেপ। ক্ষতিপূরণের জটিলতা কাটিয়ে টাটাকে ফের বাংলায় বিনিয়োগের আহ্বান জানালো রাজ্য সরকার। মুম্বাই টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন রাজ্য সরকারের প্রতিনিধি। সেই বৈঠকেই টাটাদের বাংলায় ফেরার আহ্বান জানানো হয়েছে। সূত্রের খবর এমনটাই। বাংলায় আসুন, বিনিয়োগ করুন, টাটা গোষ্ঠীকে আহ্বান জানালো রাজ্য সরকার। সম্প্রতি মুম্বাই টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন শিল্প ও বাণিজ্য দফতরের প্রতিনিধিরা। সেই বৈঠকেই টাটাকে ফের বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে বলে সূত্রের খবর। তাপসদা, সরকারের প্রতিনিধি গেছিল মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করতে, যদি আমাদের একটু জানান। বিষয়টা হলো সব দিক থেকে তো পশ্চিম বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গকে এবং পশ্চিম বাংলার নবপ্রজন্মকে সারে সর্বনাশ করে দিয়ে গেছে মমতা ব্যানার্জি বা তার সরকার। কোর্টের নির্দেশে 680 কোটি বা এরকম কিছু দিতে হবে। এই সমস্ত বিষয় বা টাটাকে আমরা ফেরাতেও চাই, আনতেও চাই। টাটা কেন, টাটা সহ যারাই অপমানিত হয়েছে, এখান থেকে চলে গেছে, তাদের সকলকেই আমরা আবার পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে চাইছি। মূলত ক্ষতিপূরণের টাকা দেওয়ার বদলে টাটাকে যদি এ রাজ্যেই অন্যত্র জমি দেওয়া যায় যেখানে টাটা বিনিয়োগ করতে আগ্রহী, সেই প্রস্তাব নিয়েও মুম্বাইয়ের এই বৈঠকে আলোচনা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। সব ঠিক থাকলে রাজ্যে খুব শীঘ্রই টাটা গোষ্ঠী আসতে চলেছে, অন্তত এই সম্ভাবনাই তৈরি হয়েছে। 2008 সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। সিঙ্গুর ছাড়তে বাধ্য হয় টাটারা। আক্ষেপ করে রতন টাটা বলেছিলেন, ভেবেছিলাম মাথায় বন্দুক ঠেকালেও কারখানা সরাবো না, কিন্তু মিস ব্যানার্জি ট্রিগার টিপে দিলেন। মাটিতে মিশে যায় সিঙ্গুরের কারখানা, শেষ হয়ে যায় বাংলার তরুণ প্রজন্মের কর্মসংস্থানের স্বপ্ন। কারখানা না হওয়ায় টাটাকে 765 কোটি 78 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। পালাবদলের পর এই নিয়ে আলোচনা করতে মুম্বাই টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ সরকারের এক প্রতিনিধি। সূত্রের খবর, ক্ষতিপূরণ সংক্রান্ত জটিলতা কাটিয়ে নতুন উদ্যোগের আহ্বান জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। টাটার সঙ্গে কথা বলতে আমাদের আধিকারিক গেছিলেন, যে কেস চলছে, যে টাকা আমাদের শুধু তো দেনায় আমরা ডুবে রয়েছি সব দিক থেকে। ওদিকে 8 লক্ষ কোটি, এদিকে টাটাটাকে দিতে হবে টাকা, আরো অনেককে টাকা দিতে হবে। হ্যাঁ, সেই তো ওদিকে হলদিয়া পেট্রোকেম শিল্পর ক্ষেত্রে রতন টাটা ছিলেন একটা ফাদার ফিগার। যদি উনি বেঁচে থাকতেন তাহলে আমি তার কাছে গিয়ে তাকে প্রণাম করে পায়ে ধরে তাকে পশ্চিমবাংলার শিল্পের উন্নতির জন্য বা সব পশ্চিমবাংলার নবপ্রজন্মের জন্য তাকে ফিরিয়ে আনতাম। দিক থেকে যে সমস্যা রয়েছে সরকারের দিক থেকে, সেই সমস্যার সমাধানের জন্য যাওয়া, আর অন্যদিকে টাটাকে ফেরত আনার জন্য প্রথম পদক্ষেপ, তা বলা যেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আশা করছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে? হ্যাঁ, উই আর অন ইট, উই আর ওয়ার্কিং অন ইট, উই আর অন ইট। 2026-এর পরিবর্তনের ভোটে বাংলার শিল্প খরা কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। উঠেছিল টাটা ফেরানোর স্লোগান। টাটা বাংলায় ফিরবে, আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি ব্রাত্য নয়, রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি। সিঙ্গুরেই কি ফিরবে টাটা? টাটা যদি সিঙ্গুরে ফিরতে চায় ফিরবে, না হলে অন্য কোনো জায়গায় ফিরবে। স্থানটা বড় কথা না, টাটাকে ফেরানো একটা বার্তা দেওয়ার। পরিবর্তনের পরে বাংলার শিল্প সম্ভাবনাকে ট্র্যাকে ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার। একাধিক প্রস্তাব এসেছে, শিলান্যাসও হয়েছে। কিন্তু টাটারা বাংলায় ফিরে এলে তা আক্ষরিক অর্থেই হয়ে উঠবে মাইলস্টোন। তাই টাটাদের ফেরানোর কথা বারবার শোনা গেছে মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর মুখে। টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। টাটাকে আনতেই হবে। আজকে রতন টাটা যদি বেঁচে থাকতেন, আমি প্রথম তার কাছে ছুটে যেতাম এবং তাকে আমি হাতে ধরে অনুরোধ করতাম। অনেক বয়োজ্যেষ্ঠ, প্রণাম করতেও আমার কোনো অসুবিধা ছিল না। এরকমই ইন্ডাস্ট্রিতে উনি একটা ফাদার ফিগার, যে আপনি চলুন।
2008 অক্টোবরে বাংলা ছেড়ে গুজরাটের সানন্দে পাড়ি দিয়েছিল টাটাদের ন্যানো। 18 বছর পরও বাংলার বুকে দগদগে সেই ঘা। টাটাদের বাংলায় ফিরিয়ে সেই ক্ষতের চিরস্থায়ী উপশম করাই এখন সরকার ও দল হিসাবে বিজেপির বড় চ্যালেঞ্জ। নিউজ 18 বাংলা। হঠাৎ থানায় পুলিশ মন্ত্রী। পুলিশের কাজ খতিয়ে দেখতেই সারপ্রাইজ ভিজিট শুভেন্দু অধিকারী। ওয়াটগঞ্জ থেকে ইকবালপুর, একের পর এক থানায় সারপ্রাইজ ভিজিট। নারী নিরাপত্তায় নজর, মহিলা হেল্প ডেস্কে খোঁজ খবর, খতিয়ে দেখেন ফাইল, ঘুরে দেখেন লকআপ। শুধু থানা নয়, দমকলের সদর দফতরেও ভিজিট। কখনো থানা তো কখনো দমকল অফিস। সারপ্রাইজ ভিজিটে খোদ মুখ্যমন্ত্রী। নিজের আওতাধীন একাধিক দপ্তরে সরেজমিনে গিয়ে কাজের হাল হকিকত খতিয়ে দেখলেন শুভেন্দু অধিকারী। থানায় অভিযোগ নেওয়াই হোক কি দমকল অফিসে আগুন লাগার খবর পৌঁছানো থেকে শুরু করে তা নেভানো, সর্বস্তরে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ থেকে দমকল সর্বত্র রিঅ্যাকশন টাইম কমাতে বললেন তিনি। বুধবার দুপুরে নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন 2 থানা ওয়াটগঞ্জ ও ইকবালপুরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানকার সর্বস্তরের পুলিশ কর্মীর সঙ্গে কথা বলেন। তখন প্রায় দুপুর 1টা। কাউকে আগে ভাগে কিছু না জানিয়ে এদিন প্রথমেই ওয়াটগঞ্জ থানায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী নিগ্রহ রুখতে ইতিমধ্যেই পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নারী নির্যাতনের পুরনো সব কেস আবার খোলা হবে বলেও কড়া বার্তা দিয়েছেন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশুকন্যা হয় পস্কো লাগান, ছাড়া হবে না কাউকে। ওয়াটগঞ্জ থানায় পৌঁছে এদিন প্রথমেই মহিলা হেল্প ডেস্কে যান শুভেন্দু অধিকারী। খতিয়ে দেখেন রেজিস্টার বুক, কত অভিযোগ জমা পড়েছে জানতে চান। থানায় হঠাৎ মুখ্যমন্ত্রীকে দেখে কিছুটা হকচকিয়ে যান পুলিশ কর্মীরা। তাঁদেরই কয়েকজন এগিয়ে এসে কিভাবে কাজ হচ্ছে তা বোঝাতে থাকেন। এরপর ওয়াটগঞ্জ থানা ডিউটি অফিসারের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান সামগ্রিকভাবে কত অভিযোগ জমা পড়েছে, কিভাবে কাজ হচ্ছে, থানায় কতজন কর্মী আছেন। ওয়াটগঞ্জ থানার অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন করেন লকআপও। প্রায় 15 মিনিট ওয়াটগঞ্জ থানায় থেকে দুপুর 1:15 নাগাদ 2 কিলোমিটার দূরের ইকবালপুর থানায় আচমকা পরিদর্শনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানেও মহিলা হেল্প ডেস্ক কিভাবে কাজ করছে তা পুলিশ কর্মীদের থেকে জেনে নেন তিনি। নিজেই খতিয়ে দেখলেন ফাইলপত্র, কত অভিযোগ জমা পড়েছে, কারা রাউন্ডে আছেন, কিভাবে কাজ হচ্ছে ইকবালপুর থানার পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। প্রায় 10 মিনিট ইকবালপুর থানায় থেকে দুপুর 1:30 নাগাদ মুখ্যমন্ত্রী শীর্ষ কর্তাদের কাউকে কিছু না জানিয়ে শটান চলে যান দমকলের সদর দপ্তরে। ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের অফিসে তখন সবাই অবাক। দমকলের সদর দপ্তরে প্রথমেই কন্ট্রোল রুমে চলে যান মুখ্যমন্ত্রী। আগুন লাগার প্রথম খবর পাওয়া থেকে উদ্ধার কাজ শুরুর মধ্যে রিঅ্যাকশন টাইম কত জানতে চান তিনি। ভবিষ্যতে তা আরো কমানোর উপর জোর দেন। আপনি কিসে খবর পেলেন? আপনার এমনি নর্মাল বলেন না কন্ট্রোল রুমে? গাড়ি কখন বেরোলো, ওখানে পৌঁছালেন তখন? সর্বত্র ফায়ার অডিট ঠিকঠাক করা হচ্ছে কিনা সে বিষয়ে ডিজি ফায়ার ও দমকল সচিবের থেকে বিস্তারিত তথ্য জানতে চান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী যেদিন হঠাৎ থানা ও দমকল অফিসের সরেজমিনে পৌঁছে গেলেন, সেদিনই কলকাতা মেডিকেলের বিভিন্ন ব্লকের সরেজমিনে পরিদর্শনে দেখা গেল স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়কে। এই সারপ্রাইজ ভিজিট ঘিরে চর্চাও তুঙ্গে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর। নিউজ 18 বাংলা। হঠাৎ থানায় মুখ্যমন্ত্রী, আচমকা পরিদর্শন, ফাইল নথিপত্র থেকে লকআপের অবস্থা সব নিজেই খতিয়ে দেখলেন পুলিশ মন্ত্রী। চলে গেলেন দমকলের সদর দফতরেও। 2 এমার্জেন্সি সার্ভিসের মেকানিজম থেকে খন্ডলচে খতিয়ে দেখতেই কেন নিজেই দৌড়ে গেলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী? ওয়াকিবহল মহলের ধারণা এর মধ্যেও রয়েছে প্রচ্ছন্ন অথচ স্পষ্ট বার্তা। রাজকার্যে প্রচলিত প্রবাদ হলো রাজা কর্ণেন পশ্যতি, অর্থাৎ রাজা কান দিয়ে দেখেন। কিন্তু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে অতীতে রাজা সম্রাটরা অনেক সময় ছদ্মবেশে রাস্তায় নামতেন, খোঁজ নিতেন দেশের ও দশের অবস্থার। রাজতন্ত্র গেছে অনেক দিন, এসেছে গণতন্ত্র, কিন্তু প্রশাসনের কলকবজা যাচাই করতে প্রশাসনিক প্রধানের সরেজমিনে পরিদর্শনের রেওয়াজ আজও রয়ে গেছে। আবার এই প্রশ্নও অনেকে তুলছেন, আজকের দিনে এত প্রযুক্তি থাকতে মুখ্যমন্ত্রীকে নিজেকে গিয়ে পরিস্থিতি যাচাই করতে হবে কেন? বিগত তৃণমূল সরকারের 15 বছরের জামানায় পুলিশের একটা বড় অংশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে বারবার। সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা, এই সারপ্রাইজ ভিজিটের মধ্যে দিয়ে একসঙ্গে দুটো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কর্মীদের পাশে থেকে তাদের মনোবল বাড়ানো, একই সঙ্গে বুঝিয়ে দেওয়া কাজে ঢিলে মিডিলে চলবে না। সরাসরি মুখ্যমন্ত্রী নজর রাখছেন, যখন তখন তিনি থানাতেও চলে আসতে পারেন। অন্য মন্ত্রীদেরও বুঝিয়ে দিলেন পথে নেমে কাজ করতে হবে, অফিসে অফিসে ঘুরতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী হসপিটাল যাচ্ছেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বটে, তিনি সব জায়গায় যাচ্ছেন। সেজন্য গিমিক নয়, আমরা চাই গোড়া থেকে সমস্যার সমাধান হোক। তৃণমূল জমানায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করার অভিযোগ ভুরি ভুরি, এমনকি পুলিশ মাফিয়া প্রমোটার আঁতাতে তোলাবাজির চক্র চালানোরও অভিযোগ পর্যন্ত উঠেছে। রাজনীতি, অপরাধ, প্রশাসন, অনেকে বলেন গত 15 বছরে সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। হয়তো সেই কারণেই পুলিশ প্রশাসনে ঝাঁকুনি দিতে আসরে খোদ পুলিশ মন্ত্রী। নিউজ 18 বাংলা। পালাবদলের বাংলায় তৃণমূল ভেঙে খান খান। এরই মধ্যে কদিন পরে নন্দীগ্রামে উপনির্বাচন। অনেকে বলেন রাজ্যে তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে অন্যতম ফ্যাক্টর নন্দীগ্রাম। এবার সেখানে তৃণমূল কি করবে? তৃণমূল হচ্ছে এখানে বর্তমান সিএম এর কাছে দুবার হারলো। পশ্চিমবাংলায় কোথায় কি তৃণমূল আছে আমার অত দরবার নেই, ল্যাংড়া করা যে কেউ হচ্ছে দাঁড়াতে পারে। আক্ষরিক অর্থে আছে নন্দীগ্রামে তৃণমূল মারা গেছে। টিকিটের দাবিদার কোনোদিন ছিলাম না এবং কারুর কাছে হচ্ছে আমি গিয়ে লালায়িত হইনি, এখনো নয়। দল যদি দাঁড়াতে বলে উপনির্বাচনে, আমি হচ্ছে দাঁড়াতে যাবো কেন? হচ্ছে যখন হচ্ছে সুখের সময় ছিল তখন হচ্ছে আমাকে হচ্ছে দাওনি। আজকের মরা নদীতে আছে যদি বলে যে হচ্ছে তোমাকে জল হচ্ছে ভর্তি করতে হবে, আমার পক্ষে সম্ভব নয়। মাঠে নেই তৃণমূল, লড়াইয়ের জায়গায় নেই সিপিআইএমও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসনে জয়ের মার্জিন বাড়াতেই তৎপর বিজেপি। বিজেপির নীতিতে চমকানি ধমকানি নেই। আমরা ক্ষমতায় এসেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে, যেটা 34 বছরে এবং গত 15 বছরে যেটা দেখতে পাওয়া যায়নি। লড়তেই পারে, আমাদের সঙ্গে তৃণমূলও লড়তে পারে, সিপিএমও লড়তে পারে, কংগ্রেস লড়তে পারবে, কোথাও কোনো বাধা নেই। জনগণ কাকে ভোট দেবে সেটা তারা নির্ণয় করবে। রেজাল্ট বিজেপি জিতবে, 1,10,000 ভোটে জিতবে। মানুষ বিজেপির পক্ষে আছে এবং ক্ষমতায় আসার পরে কিভাবে সমাজের কাজ করতে হবে এবং জনগণের কিভাবে কাজ করতে হয়, এই 3 মাসে শুভেন্দু অধিকারী মহাশয় সিএম উনি পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে জিরো টলারেন্সে কাজ করতে হয়। তৃণমূল তো দ্বিধাগ্রস্ত, তারা কোন সিম্বলে লড়বে কি অস্তিত্বহীন অবস্থা। অন্য জায়গায় সিপিএম তো নোটার সঙ্গে লড়াই করে, এই মুহূর্তে আমাদের সঙ্গে কিভাবে নির্বাচনে লড়বে জানি না। কিন্তু অপ্রতিরোধ্যভাবে ভারতীয় জনতা পার্টি এখানে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবে
এবং নন্দীগ্রামের মানুষ আরও একবার আশীর্বাদ করবেন তার অপেক্ষায় রয়েছে। প্রায় 1 লাখেরও বেশি ভোটে আমরা এই নির্বাচনে জিতছি, এ ব্যাপারে আমরা 100% নিশ্চিত। 2021 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেরেছে। 5 বছর পরে আমাদের শুভেন্দুবাবু যিনি এখানে হারিয়েছিলেন, তিনি ভবানীপুরে গিয়ে ওনাকে হারিয়েছেন। স্বাভাবিক কারণে নন্দীগ্রামের তৃণমূলীরা আর সেভাবে সাহস পাচ্ছে না যে কে দাঁড়াবে। তারা ওদের তো প্রার্থী কে দাঁড়াবে সেটাই নিয়ে এখন চিন্তার বিষয়। এখন সিপিএম সেই জায়গায় কিছু তো আছে, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করতেছে, এটা বৃথা হবে। এটা কোনো মানে এদের স্বপ্ন দেখা শুধু হবে, তাছাড়া আর কিছু নয়। ফলতায় বিজেপি জিতলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম। অনেকে বলেন বাংলায় বামেদের সূর্যাস্ত গিয়েছিল নন্দীগ্রামে। ফলতার ফলে সেই নন্দীগ্রামেই সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাম ব্রিগেড। উপনির্বাচনে যাতে আমরা জোরদার লড়াই করতে পারি তার প্রস্তুতি সাথে আমাদের এখনো প্রার্থী ঠিক হয়নি। আমরা প্রার্থীর ব্যাপারে পরে বিবেচনা করব, কিন্তু আগামী নির্বাচনে আমরা প্রত্যাশা করছি যে আমাদের রেজাল্ট ভালো হবে। জিতাহারার কথা পরে, ফল ভালো হবে বিগত বিধানসভা নির্বাচনের থেকে। নন্দীগ্রামে আবার ভোট, উপনির্বাচন, যদিও দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রস্তুতি শুরু করেছে একদিকে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি, অন্যদিকে বামেরা। কিন্তু এই প্রস্তুতির যে ভোটের ছবিটা, সেখানে কিন্তু নন্দীগ্রামে দেখা যাচ্ছে না ভোট প্রস্তুতিতে তৃণমূলকে। কারণ কি, সেখানে কিন্তু তৃণমূলের তরফে সামনাসামনি কোনো কিছু বলা না হলেও যেটা তারা অভিযোগ করছেন, শাসানি, ভয় দেখানো, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। নন্দীগ্রাম থেকে ক্যামেরা অতনু জানা এবং পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। কথা রাখল সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্কুলের ইচ্ছে পূরণ। ভবানীপুরে মেট্রো ইনস্টিটিউশন সংস্কারের কাজ শুরু। এই স্কুলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিদ্যালয় বা বিদ্যা মন্দিরকে আমরা এই 125 বর্ষে এমন ভাবে তাকে সাজাবো, পুনর্গঠন করব, তার রিনোভেশন করব। বিদ্যালয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছি পিএম শ্রীতে যাতে এটি অন্তর্ভুক্ত হয়। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রীর ঘোষণা। সেই মতো ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনকে ঢেলে সাজানোর কাজ শুরু, চলছে সংস্কার। বাইরের দেয়ালটা মুখ্যমন্ত্রী আসবেন বলে তৎকালীন মানে খুব যুদ্ধকালীন ভিত্তিতে 1 কোট হয়েছিল আউটসাইড, একটা দিক। তো সেই যেগুলো প্যাচ ওয়ার্ক আছে সেগুলো হয়ে আরও 1 কোট রং হওয়ার কথা, ওয়েদার কোট। এবং আমাদের হরিশ পার্কের দিকের দেয়ালটা রং হয়নি, ওখানেও কিছু রিপেয়ারিংয়ের ব্যাপার আছে। এবং ভেতরের যে বাউন্ডারি ওয়াল, ওটার অবস্থাও খারাপ। এগুলো পুরসভা থেকে কাজ হচ্ছে অলরেডি, একদম মানে পূর্ণাঙ্গ গতিতে কাজ চলছে। 16A বলরাম বোস ঘাট রোড, কেয়ার অফ ভবানীপুর। এখানেই মিত্র ইনস্টিটিউশন, 100 বর্ষেরও বেশি প্রাচীন। অনেকে বলেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির ভবিষ্যতের হাতেখড়ি যে স্কুল থেকে, সেটাই এই মিত্র ইনস্টিটিউশন। প্রধান শিক্ষকের ঘরে জল করছে বাবা ছেলের ছবি। বাবা আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস জুড়ে শ্যামাপ্রসাদের স্মৃতি। 1905 সালে স্কুলটি তৈরি হয়। 1917 সালে এখান থেকে ম্যাট্রিক পাশ করেন শ্যামাপ্রসাদ। মেধাবী শ্যামাপ্রসাদ ম্যাট্রিকের দুর্দান্ত ফল করায় 10 টাকা স্কলারশিপও পান। স্কুল কর্তৃপক্ষ দাবি করে আগের সরকারের আমলে সেভাবে সহযোগিতা মেলেনি। বদলের বাংলায় তারা আবেদন জানান কেন্দ্রীয় সরকারের পিএম শ্রী তকমার জন্য। সেই আবেদনে সাড়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তারপরেই কাজ শুরু। নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমরা আপ্লুত। টোটাল যদি ইনফ্রাস্ট্রাকচারের একটা উন্নতি সাধন হয়, ইনক্লুডিং টয়লেট ব্লক, আমরা আশা করছি আগামী দিনে আমাদের যে এককালের মিত্র যে গৌরব, এখনো নামি স্কুল, 1000-এর উপর ছাত্র নিয়ে আমরা গর্বিত মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর, কিন্তু প্রথম সারির স্কুল যে রেজাল্টের ক্ষেত্রে, সেইটা আশা করছি আমরা খুব শীঘ্রই ফিরে পেতে পারবো আর কি আশা করছি। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন যা প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে। 1917 সালে এই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং এই স্কুলের দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হচ্ছিল না এমনটাই অভিযোগ। তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই স্কুলের দায়িত্ব নেন। তিনি বলেন রাজ্য সরকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। এরপর কাজ শুরু হয় কলকাতা পুরসভার তরফে। স্কুলের কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে যে গৌরব এর আগে ছিল মিত্র ইনস্টিটিউশনের, সেই গৌরব তারা ফিরে পাবেন। ক্যামেরায় কুণালের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।